স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, অর্থাৎ নতুন কলেজে অ্যাডমিশন নিয়েছো এবং বাংলা সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের মডিউল 1 থেকে দুটি মোস্ট ইম্পর্টেন্ট বড় প্রশ্ন অর্থাৎ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এবং এই দুটি প্রশ্নই 2024 সালে পরীক্ষায় এসে গিয়েছে। এই দুটো প্রশ্নের মধ্যে থেকে একটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। প্রথম প্রশ্ন থাকবে সমকালীন বাংলার সামাজিক জীবনে যে ছবি চর্যাপদে প্রতিফলিত হয়েছে তার স্বরূপ আলোচনা করো, এবং দ্বিতীয় প্রশ্ন আছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কবি পরিচয় সংক্রান্ত বিতর্কটি সংক্ষেপে আলোচনা করে বাংলা সাহিত্যের ইতিহাসে কাব্যটির গুরুত্ব বিচার করো। এই দুটি প্রশ্নের উত্তর তোমরা দেখো, আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি। এবং তোমাদের এই বাংলা অনার্সের ডিএসসিসি 1 যে পেপারটি আছে, এই পেপারটি 75 নম্বরের পরীক্ষা। সেখানে 15 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয়, 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয় এবং 1 নম্বরের 15টা শর্ট প্রশ্ন অর্থাৎ এসএকিউ প্রশ্ন থাকে। এবং তোমরা অনেকে জানতে চাও যে বাংলা অনার্স সাবজেক্টের ওপরে আমাদের একটা সহজ বই বলে দিন, কি বই আমরা পড়ব। দেখো, তোমরা স্ক্রিনের ওপরে একটি বইয়ের ছবি দেখতে পাচ্ছ, বামার বই এটা, ঠিক আছে। বামা একটা পাবলিশার, যেমন তোমরা দেখেছো এইচএসে তোমরা পড়েছো ছায়া প্রকাশনী রায় মার্টিন, তেমন এখানে কলেজে বামা একটি পাবলিশার, সেই বই তোমরা কিন্তু পড়তে পারো। এছাড়া আমাদের স্টাডি মেটেরিয়াল আছে উন্নত মানের, তোমরা চাইলে স্টাডি মেটেরিয়ালও পারচেস করতে পারো। যাই হোক, আজকে ক্লাসটা তোমরা মনোযোগ দিয়ে দেখো, কারণ এই দুটো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এবারে দুটি প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। ডিএসসিসি 1 পেপার মডিউল 1 থেকে 15 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, সমকালীন বাংলার সামাজিক জীবনযাপনে যে ছবি চর্যাপদে প্রতিফলিত হয়েছে তার স্বরূপ আলোচনা করো। অ্যান্সারটা দেখো, ভূমিকা প্রথমেই। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হলো চর্যাপদ। দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যভাগে রচিত এই পদগুলি মূলত বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্যের সাধন ভজনের গুড় তত্ত্বকথা। কিন্তু এই পদগুলি নিছক ধর্মচারণের মোড়কে আবদ্ধ থাকলেও এর রূপক ও প্রতীকের অন্তরালে হাজার বছর আগের প্রাচীন ও সমকালীন বাংলার সমাজ, অর্থনীতি এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের এক নিখুঁত ও বাস্তব চিত্র ফুটে উঠেছে। এবার কি বলা হচ্ছে, সমকালীন বাংলার সমাজ চিত্র একটি তোমাদের মূল পয়েন্ট করতে হবে, তার মধ্যে লিখতে হবে। কিভাবে লিখবে? চর্যাপদের চিত্রিত সমাজ মূলত নদীমাতৃক এবং গ্রামীণ বাংলার প্রান্তিক মানুষের সমাজ। এই সমাজ চিত্রে রাজপ্রাসাদের বিলাসবহুল জীবনের পরিবর্তে ডোম, চণ্ডাল, শবর এবং কাপালিক এই সব তাঁতি, সুঁড়ি শ্রেণীর মানুষের জীবন সংগ্রামের কথা ফুটে উঠেছে। পদকর্তারা ধর্মীয় রূপক বোঝাতে গিয়ে নিজেদের চারপাশের পরিচিত জগৎ থেকেই উপাদান সংগ্রহ করেছিলেন, যার ফলে সমকালীন বাংলার সমাজ ব্যবস্থার জীবিকা, দারিদ্র্য, চিত্ত বিনোদন এবং নারীর অবস্থানের নিখুঁত বর্ণনা এখানে মেলে। সেকালের বাংলা সাধারণ মানুষের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ, নদী বা খালে মাছ ধরা, নৌকা বাওয়া, তাঁত বোনা, শিকার করা, মদ চোলাই করা, এইগুলো। এবং নদীমাতৃক দেশ হওয়ায় যোগাযোগের মাধ্যম ছিল নৌকা। সমাজের নিচু তলার মানুষদের জীবন ছিল চরম দারিদ্র্যপীড়িত। তাদের বাসস্থানের দুরবস্থা এবং অন্ন অভাবের এক করুণ ও চিরন্তন ছবি এঁকেছেন কবি ঢিন্ডন পাদ। কি বলেছেন এখানে একটি লাইন, সেখানে কোটেশন ব্যবহার করা হয়েছে। অবশ্যই তোমরা কয়েকটা কোটেশন ব্যবহার করবে নোটসের মধ্যে, তাহলে নম্বর ভালো পাওয়া যাবে। এবং তবে কোটেশন আবার অত্যাধিক ব্যবহার করলে সেটা একটা হিজিবিজি দেখাবে, সেই দিকেও তোমরা একটু সচেতন থাকবে। এখানে কি বলা হচ্ছে দেখো, ঢালত মোর ঘর নাহি পরবেশি, হাঁড়ির ভাত নাহি নীতি আবেশি। অর্থাৎ ঢিলার ওপরে আমার ঘর। এখানে বলছে না, ঢালত মোর ঘর, ঢিলার ওপর আমার ঘর, আশেপাশে কোনো প্রতিবেশী নেই, হাঁড়িতে ভাত নেই, অথচ প্রতিদিন অতিথি ভিড় করে,
চরম দরিদ্রের মধ্যেও সেকালের মানুষের অতিথেয়তার সুন্দর নিদর্শন এখানে পাওয়া যায়। আবার আবার ব্যাধের তাড়নায় ভীত হরিণের অবস্থা যেন সেকালের দুর্বল ও শোষিত মানুষের প্রতীক হয়ে উঠেছে ভুসুকুপাদের লেখায়। কি বলা হচ্ছে? আপনা আপনা মাংসে হরিণ বৈরি, দেখো, ক্ষণহ ন ছাড়হ ভসুক আহিরি, অর্থাৎ নিজের মাংসই হরিণের শত্রু হয়ে দাঁড়িয়েছে এবং এবং শিকারী তাকে মুহূর্তের জন্যেও ছাড়ছে না। প্রাচীন বাংলায় মানুষের চিত্ত বিনোদনের নানা উপাদানের উল্লেখ রয়েছে পদগুলিতে। মানুষ অবসর সময়ে দাবা খেলতো, বুদ্ধ নাটক বা নাটকই দেখো নাটকাভিনয় করত। তারপরে কি বলা হচ্ছে দেখো, বীণা, পটহ, মাদল, ডমরু, বাঁশি প্রভৃতি বাদ্যযন্ত্রের ব্যবহার ছিল। বিবাহ উৎসবে যৌতুক প্রথার প্রচলনও ছিল। সেকালের সমাজে নারীর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা কেবল গৃহস্থলীর কাজে আবদ্ধ থাকতেন না, বরং স্বাধীনভাবে বাইরে বেরিয়ে মানে জীবিকা কাজনেও অংশগ্রহণ করত। চর্যাপদে আমরা দেখতে পাই ডম্বী নদীতে নৌকা পারাপার করছে, শবরী নারী পাহাড়ের চূড়ায় ঘুরে বেড়াচ্ছে এবং সুরুনি মদ তৈরি করে বিক্রি করছে। 100 সুরুনি 2 ঘরের সান্ধাই। তারপরে কি হচ্ছে দেখো, চিয়ান বাকল বারণী সান্ধাই, অর্থাৎ এর পাশাপাশি সেকালের সমাজে চুরি ডাকাতি ছিল প্রবল। রাতের বেলায় চোরের ভয়ে মানুষ ভীত থাকত। সমাজে বর্ণভেদ প্রথা অত্যন্ত প্রকট ছিল। ব্রাহ্মণ ও উচ্চবর্ণের মানুষদের দাপটে ডোম চণ্ডালরা শহরের বাইরে একঘরে হয়ে বসবাস করতে বাধ্য হতো। সমাজ ব্যবস্থায় এই কঠোর জাতিভেদের চিত্ত চর্যার পদগুলিতে অত্যন্ত বাস্তবসম্মতভাবে উপস্থাপিত হয়েছে। এবার উপসংহার দিয়ে তোমাদের প্রশ্নের উত্তর শেষ করতে হবে। দ্বিতীয় প্রশ্নের উত্তর তোমরা দেখবে, তার আগে একটা বিষয় বলি, তোমাদের এই যে বাংলা অনার্সের পেপার দুটো আছে প্রথম সেমিস্টারে, এই দুটি পেপারের আমাদের স্টাডি মেটেরিয়াল তৈরি আছে। তোমরা যদি কেউ পিডিএফ নোটস অর্থাৎ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পরিচয় সংক্রান্ত বিতর্কটি সংক্ষেপে আলোচনা করে বাংলা সাহিত্যের ইতিহাসে কাব্যটির গুরুত্ব বিচার করো। দেখো, ভূমিকা প্রথমে। বাংলা সাহিত্যে মধ্যযুগের আদি পর্বের একমাত্র খাঁটি ও প্রামাণ্য গ্রন্থ হল শ্রীকৃষ্ণ কীর্তন। 1909 খ্রিস্টাব্দে আচার্য বসন্ত রঞ্জন রায় বিদ্যাবল্লভ বাঁকুড়া জেলার কাকিল্য গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ির গোহালগড়ের মাচা থেকে এই অমূল্য পুঁথি আবিষ্কার করে। দীর্ঘ গবেষণার পর 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে তার সম্পাদনায় পুঁথিটি গ্রন্থাগারে প্রকাশিত হয়। এই কাব্যের রচয়িতা হিসাবে বড়ু চণ্ডীদাসের নাম পাওয়া যায়। পুঁথি আবিষ্কারের পর থেকেই কবির প্রকৃত পরিচয় এবং সাহিত্যের ইতিহাসে কাব্যটির স্থান নিয়ে পণ্ডিত মহলে নানা আলোচনা ও বিতর্ক অব্যাহত রয়েছে। এবারে কবির পরিচয় সংক্রান্ত বিতর্ক এবং সাহিত্যের ইতিহাসে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব, এই পোর্শনটা তোমাদের এবারে বুঝতে হবে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিতে ভণিতার অংশে প্রধানত 3 বার কবির নাম পাওয়া যায়: বড়ু চণ্ডীদাস এবং অনন্ত বড়ু চণ্ডীদাস। এই নামগুলিকে কেন্দ্র করেই বাংলা সাহিত্যে এক জটিল চণ্ডীদাস সমস্যার উদ্ভব ঘটে। কারণ বৈষ্ণব পদাবলিতে দ্বিজ চণ্ডীদাস দীন চণ্ডীদাস প্রভৃতি একাধিক চণ্ডীদাসের পদ পাওয়া যায়। ফলে শ্রীকৃষ্ণ কীর্তনের কবি এবং পদাবলীর কবি এক কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডক্টর সুকুমার সেন প্রমুখ পণ্ডিত বিস্তারিতভাবে ভাষাতাত্ত্বিক আলোচনার মাধ্যমে প্রমাণ করেছেন যে পদাবলী চণ্ডীদাস এবং শ্রীকৃষ্ণ কীর্তনের চণ্ডীদাস এক ব্যক্তি নন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত রচয়িতা একজনই, তিনি হলেন অনন্ত বড়ু চণ্ডীদাস। বড়ু শব্দটি সম্ভবত তার উপাধি, যা সে যুগে ব্রাহ্মণ বা পূজারী অর্থে ব্যবহৃত হতো। তারপরে কি, ভণিতায় কবি নিজেকে দেবী বাসলির বাউলি উপসাক বলে উল্লেখ করেছেন। ডক্টর সুকুমার সেনের অনুমান
কবির প্রকৃত নাম ছিল অনন্ত এবং চণ্ডীদাস তার দীক্ষান্ত নাম। ভাষা এবং রচনা রীতির বিচারে কবি প্রাক চৈতন্য যুগে অর্থাৎ চতুর্দশ শতাব্দীর শেষার্ধ বা পঞ্চদশ শতাব্দীর প্রথমার্ধের মানুষ ছিলেন। তার জন্মস্থান নিয়ে বীরভূমের নানুর এবং বাঁকুড়ার ছাতনার মধ্যে বিতর্ক থাকলেও কাব্যের ব্যবহৃত রাঢ়ী উপভাষায় প্রবল প্রভাব তাকে বাঁকুড়া অঞ্চলের বলেই বেশি সমর্থন করে। বাংলা সাহিত্যের ইতিহাসে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব অবদান বহুমুখী। প্রথমত হচ্ছে ভাষাতাত্ত্বিক দিক থেকে এর মূল্য অপরিসীম। চর্যাপদের অস্পষ্ট ভাষা বা সান্ধ্য ভাষা থেকে মুক্ত হয়ে বাংলা ভাষা কিভাবে একটি স্বতন্ত্র স্পষ্ট রূপ পরিগ্রহণ করেছে তা প্রথম নির্ভরযোগ্য প্রামাণ্য এই কাব্য। দ্বিতীয় যে অঙ্গীকারের দিক থেকে এটি বাংলা সাহিত্যের প্রথম আখ্যান কাব্য এবং এই উক্তি প্রত্যুক্তিমূলক বা সংলাপ নির্ভর নাট্যগীতির আকারে রচিত। রাধা, কৃষ্ণ এবং বাড়াই মূলত এই তিনটি চরিত্রের সংলাপের মধ্যে দিয়ে সমগ্র কাহিনীর নাটকীয় ভঙ্গিতে অগ্রসর হয়েছে, যা পরবর্তীতে বাংলা নাটকের আদি রূপ হিসাবে বিবেচিত হতে পারে। তৃতীয়ত, এই কাব্যে দেবদেবীর আড়ালে সাধারণ রক্তমাংসের মানুষের রূপায়িত হওয়ার এক যুগান্তকারী ঘটনা। এখানে কৃষ্ণ ঈশ্বর নন, বরং গ্রাম্য চতুর লম্পট এক যুবক। অন্যদিকে রাধা এক সাধারণ পল্লীবালার মতোই। রাধার চরিত্র চিত্রণে কবি যে গভীর মনস্তত্ত্বের পরিচয় দিয়েছেন তা অভাবনীয়। বালিকা রাধার বয়ঃসন্ধিতে বিভ্রান্তি থেকে শুরু থেকে তীব্র বিরহ যন্ত্রণা এবং পরিশেষে পরিণত প্রেমের এক নিখুঁত চিত্র কবি এঁকেছেন। রাধার ব্যাকুলতা ও বিরহের রূপটি চমৎকারভাবে ফুটে উঠেছে এই পংক্তিগুলিতে। কে না বাঁশি দেখো বায়ে বাড়াইয়া, দেখো এইভাবে তোমরা কোটেশন ব্যবহার করবে। বাকি পোর্শনটা তোমরা দেখে নাও এবং তোমরা যারা স্টাডি মেটেরিয়াল অর্থাৎ আমাদের উন্নত মানের নোট পারচেস করতে চাইছো অবশ্যই যোগাযোগ করবে।